ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। 5 মিনিটেই টিএমসি নেতাকে বরখাস্ত, হাইকোর্টের নির্দেশে তোলপাড় রাজ্য, অস্বস্তি বাড়ল শাসক শিবিরে। মহিলারাই এবার ময়দানে, অঞ্চলে আঁচল থেকে তোমার ঠিকানা উন্নয়নের নিশানা চমকে দিতে চলেছে তৃণমূল। থাকবেন 1000 কর্মী সমর্থক, শেষ করতে হবে 5টার মধ্যে, শর্ত দিয়ে শুভেন্দুর সভায় অনুমতি কলকাতা হাইকোর্টের। মুসলিমদের জন্য লজ্জা, বিস্ফোরক দিলীপ ঘোষ, কাকে নিশানা বিজেপি নেতার। বিধানসভা ভোটের আগে জঙ্গল মহলে বড় ধাক্কা বিজেপির, পদত্যাগ করলেন প্রভাবশালী এই নেতা, ক্ষোভ থেকেই সিদ্ধান্ত। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার সাথে যুক্ত থাকার পাশাপাশি শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত তৃণমূলের শিক্ষক নেতা শেখ সিরাজুল ইসলামকে সম্প্রতি হাওড়া জেলা তৃণমূলের মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের সাধারণ সম্পাদক করা হয়েছিল। এবার কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি গেল তৃণমূলের এই শিক্ষক নেতার। প্রসঙ্গত 2001 সালে হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছিল সিরাজুলের। সে সময় তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল, কিন্তু তারপরেও তিনি দিনের পর দিন বহাল তবিয়তে চাকরি করে গিয়েছেন। এসবের মধ্যেই ওই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ ওঠে। আদালতে বিষয়টি উল্লেখ করে দৃষ্টি আকর্ষণ করেছিলেন মামলাকারীর আইনজীবী ফেরদৌস শামীম। একাধিক অভিযোগে অভিযুক্ত হওয়ার পরেও সিরাজুল কিভাবে এমন গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পেতে পারেন তা নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। এরপর আদালতের তরফে প্রশ্ন তোলা হয়েছিল সিরাজুলকে শিক্ষক সংক্রান্ত পদে কিভাবে নিয়োগ করা হলো, এমনকি সিরাজুলের বিরুদ্ধে কেন এফআইআর দায়ের করা হয়নি তা নিয়েও কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর কাছে ভর্ৎসিত হয়েছিল পুলিশ। হাইকোর্টে এই শুনানির পরেই ওই তৃণমূল শিক্ষক নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়, কিন্তু ওই এফআইআর প্রভাব যাতে তার চাকরির উপর না পড়ে তার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সিরাজুল। বুধবার ওই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চে। তিনি ওই গোটা মামলা শুনে জানিয়ে দেন ওই শিক্ষকের নিয়োগ সম্পূর্ণ বেআইনি, তাই তাকে আজই চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছেন তিনি। বিচারপতি মান্থার পর্যবেক্ষণ ছিল হাওড়া স্কুলের ওই শিক্ষক নেতা দুর্নীতি করে চাকরি পেয়েছেন, তাই তাকে কোনোভাবে চাকরিতে রাখা হবে না। বুধবার থেকে এই নির্দেশ কার্যকরী করা হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। আসছি পরবর্তী সংবাদে। তৃণমূলের মহিলা সংগঠনের নয়া কর্মসূচি। আগামী 1 এপ্রিল থেকে হবে অঞ্চলে আঁচল, রাজ্যের সব ব্লকে হবে সভা, পুরো এলাকায় হবে 5টি করে সভা। 15ই মে অবধি চলবে এই কর্মসূচি। এছাড়া নেওয়া হলো আরেকটি কর্মসূচি, তোমার ঠিকানা উন্নয়নের নিশানা। আগামী 16ই মে থেকে 30শে জুন অবধি চলবে এই কর্মসূচি। দিদি মহিলাদের সাথে, মহিলাদের পাশে, এই প্রচার পত্র নিয়ে বুথে বুথে বিলি করতে হবে। বাড়ি বাড়ি প্রচারের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। এছাড়া 15ই এপ্রিল মহিলা সংগঠন গিরিশ পার্ক থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল করবে তৃণমূল মহিলা সংগঠন। 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত সমস্ত নির্বাচনে সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস। এর পেছনে একটি বড় অংশ মহিলা ভোট। তৃণমূল কংগ্রেসের মহিলা ভোটে ভাঙন ধরানোর চেষ্টা করেছে বিরোধীরা, এমনটা অভিযোগ ছিল, কিন্তু মহিলা ভোট ধরে রাখতে পেরেছে শাসক দল। বিধানসভা ভোটের আগে হাতে 1 বছর সময়, মহিলা সংগঠনে তাই জোর দিচ্ছে শাসক দল। আর সেই কারণেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ বা রাজনৈতিক কৌশলকে নানান কর্মসূচির মধ্যে দিয়ে রাজনৈতিক কর্মসূচির আকারে নিয়ে আসছে শাসক দল। রাজনৈতিক মহলের মতে মহিলাদের পাশেই আছে এই বার্তা পুরোপুরি তুলে ধরতে চায় শাসক দল। আসছি পরবর্তী সংবাদে। বারুইপুর পুলিশ সুপারের দপ্তরের বাইরে বিজেপির প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচিতে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। শর্ত সাপেক্ষে এই অনুমতি দেওয়া হয়েছে। সেই অনুযায়ী বৃহস্পতিবার দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত কর্মসূচির অনুমতি দেওয়া হয়েছে। 1000 কর্মী সমর্থক নিয়ে বিক্ষোভ কর্মসূচির অনুমতি আদালতে। যা খবর, এই বিক্ষোভ কর্মসূচিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকতে পারে বলে জানা যাচ্ছে। গত কয়েকদিন আগেই বারুইপুরে আক্রান্ত হতে হয় শুভেন্দু অধিকারীকে। সভা করতে গেলে শাসক দল তৃণমূলের তীব্র ক্ষোভের মুখে পড়ে। দেখানো হয় কালো পতাকা, পাল্টা স্লোগান, বিক্ষোভ দেখান বিজেপি নেতাকর্মীরাও, যা ঘিরে একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। সেই সময় বিরোধী দলনেতার গাড়ির উপর একের পর এক লাঠির আঘাত এসে পড়ে, আক্রান্ত হতে হয় তাকে। এমনকি একাধিক বিজেপি বিধায়কও এই ঘটনায় আক্রান্ত হন। ঘটনার প্রতিবাদে বারুইপুর পুলিশ সুপারের দফতর ঘেরা অভিযানের ডাক দেন নন্দীগ্রামের বিধায়ক, যদিও সেই অভিযানে অনুমতি দেয় না পুলিশ। আর এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় বিজেপি। এই সংক্রান্ত মামলা শুনানি হয় কলকাতা হাইকোর্টে। শুনানিতে
একাধিক প্রশ্ন ওঠে। বিজেপির তরফে এদের সওয়ালে বলেন, আমাদের শেষ কর্মসূচিতে আমরাই আক্রান্ত হয়েছি, আমাদের গাড়ির উপর হামলা হয়েছে, সম্পূর্ণভাবে পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে, আর সেই কারণে বিজেপিকে আক্রান্ত হতে হয়েছে। এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও আক্রান্ত হয়েছেন বলেও এদের সওয়ালে জানান বিজেপির আইনজীবীরা। পাল্টা রাজ্যের আইনজীবীরা জানান, প্রায় 450 জন পুলিশ ছিলেন, উচ্চ পদস্থ কর্তারা ছিলেন। শুভেন্দু অধিকারীর শরীরে ছোঁয়া পর্যন্ত লাগেনি সেদিন। এই সংক্রান্ত ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হয়েছে বলেও রাজ্যের হয়ে সওয়াল আইনজীবীর। এদিন শুনানিতে কলকাতা হাইকোর্ট বারুইপুরে কি ঘটেছে সে বিষয়ে বিস্তারিত তথ্য নেন। শুধু তাই নয়, ভিডিও ফুটেজ পুলিশকে জমা দেওয়ারও নির্দেশ দেন। দীর্ঘ শুনানি শেষে বারুইপুর পুলিশ সুপারের দফতরের বাইরে বিজেপির প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচিতে অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। তবে বৃহস্পতিবার দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত কর্মসূচির অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি 25টি মাইক ব্যবহারের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে হাসপাতাল এলাকা বাদ দিয়ে 500 মিটার এলাকায় মাইক ব্যবহার করা যাবে বলেও এদিন নির্দেশ জানিয়েছে শীর্ষ আদালত, যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আর পরবর্তী সংবাদে, বঙ্গ বিজেপির হেভিওয়েট নেতাদের মধ্যে একজন হলেন দিলীপ ঘোষ, প্রাক্তন সাংসদ, সাবেক রাজ্য সভাপতি। তিনি বর্তমানে কোনো পদে না থাকলেও দাপট এখনো একই রয়েছে। এবার যেমন তিনি পরিষ্কার বলেন, আমার কাউকে দরকার পড়ে না, আমি নিজের ক্ষমতায় রাজনীতি করি। বর্তমানে চাই পে চর্চা কর্মসূচি নিয়ে রাজ্যের নানান জেলায় যাচ্ছেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ। মঙ্গলবার বর্ধমানের কাটোয়ায় গিয়েছিলেন, এবার নদিয়ার কৃষ্ণনগরে চাই পে চর্চা কর্মসূচিতে যান তিনি। সেখান থেকে বড় হুঙ্কার দেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। দিলীপ বলেন, আমার কাউকে দরকার পড়ে না, আমি নিজের ক্ষমতায় রাজনীতি করি। এখানেই শেষ নয়, নাম না করে দলের একাংশকেও নিশানা করেন বিজেপি নেতা। তার স্পষ্ট প্রশ্ন, দিলীপ ঘোষকে কে কোণঠাসা করবে? এদিন সরাসরি কারোর নাম নেননি তিনি। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের অনুমান, নাম না করে বিজেপির ক্ষমতাসীন গোষ্ঠী তথা বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীদের বার্তা দিয়েছেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ। ইফতার পার্টি নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন দিলীপ। কারো নাম না করেই তিনি বলেন, কেউ কেউ কখনো চন্দন আবার কখনো টুপি পরে মেকি মুসলিম সেজে ইফতার পার্টিতে যোগদান করছে, এটা মুসলিমদের জন্য লজ্জা। উল্লেখ্য, আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। ইতিমধ্যে এই নিয়ে ময়দানে নেমে পড়েছে পদ্ম শিবির। সম্প্রতি বাংলার 25টি সাংগঠনিক জেলা সভাপতিদের নাম ঘোষণা করেছে বিজেপি। এখনো 18টি সাংগঠনিক জেলা সভাপতি নির্বাচন বাকি রয়েছে। সেই সঙ্গেই পরবর্তী রাজ্য সভাপতির নাম ঘোষণাও বাকি। এদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হওয়ার পর বিজেপির রাজ্য সভাপতির পদ থেকে সুকান্ত মজুমদারের সরে দাঁড়ানো এক প্রকার নিশ্চিত। তার সম্ভাব্য উত্তরসূরি কে হবে তা নিয়ে রাজ্য রাজনীতিতে কৌতূহল তুঙ্গে। এই আবহে ফের ফর্মে ফিরেছেন দিলীপ ঘোষ। তাহলে কি ফের তার হাতেই উঠবে বঙ্গ বিজেপির রাশ? এই নিয়ে বিস্তর জল্পনা কল্পনা শুরু হলেও সঠিক সময়েই মিলবে এর উত্তর। আসছি পরবর্তী সংবাদে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বাঁকুড়ার জঙ্গল মহলে কার্যত বেসামাল গেরুয়া শিবির। দলের প্রতি আনুগত্য ও কৃতজ্ঞতা প্রকাশ করেও বিজেপির তালঢাংরা মন্ডল 3 সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন আলোক মহান্তি। মঙ্গলবারই তিনি তার পদত্যাগ দলের বাঁকুড়া জেলা সভাপতির কাছে পাঠিয়েছেন বলে জানিয়েছেন। তবে এই সব ঘটনা বিজেপির গোষ্ঠী কন্দলের ফল বলে শাসক তৃণমূল থেকে বিরোধী সিপিআইএম দুপক্ষের তরফে দাবি করা হয়েছে। বিজেপির তালঢাংরা মন্ডল 3 সভাপতি আলোক মহান্তি দলের বাঁকুড়া জেলা সভাপতির কাছে পাঠানো পদত্যাগ পত্রে কৃতজ্ঞতা প্রকাশ সহ সাধ্যমতো ও নিষ্ঠার সঙ্গে কাজ করার কথা জানিয়ে লিখেছেন, শুধুমাত্র দলের স্বার্থে মন্ডল সভাপতির পদ থেকে অব্যাহতি চাইছি। সেই সঙ্গে তার জায়গায় নতুন কোনো মুখকে ওই জায়গায় বসানোর সুপারিশও করেছেন তিনি। উল্লেখ্য, গত 14ই মার্চ দলের বাঁকুড়া জেলা সভাপতি হিসেবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়োগ করেন বিজেপির রাজ্য নেতৃত্ব। এই ঘটনার পরপরই পূর্বতন জেলা সভাপতি সুনীল রুদ্র মন্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আলোক মহান্তির এই পদত্যাগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই অনেকে মনে করছেন। এই বিষয়ে বিজেপি তালঢাংরা মন্ডল 3-এর পদত্যাগী সভাপতি আলোক মহান্তিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, গত 2021 সাল থেকে এই পদে রয়েছি, শুধুমাত্র দলের স্বার্থে বর্তমানে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সদ্য দায়িত্বপ্রাপ্ত জেলা সভাপতির সঙ্গে কোনো বিরোধ নেই, ভালো সম্পর্ক দাবি করে তিনি আরো বলেন, 26 সালের বিধানসভা নির্বাচনকে তৃণমূলকে উৎখাত করতে দলের অনুগত সৈনিক হিসেবেও কাজ করে যাব। তবে এই ঘটনার পর তার দল থেকে সরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও দাবি করেন। অন্যদিকে এই ঘটনার পেছনে বিজেপির গোষ্ঠী কন্দল দাবি তৃণমূলের। দলের বাঁকুড়া জেলা কমিটির সহ সভাপতি রামানুজ সিংহ মহাপাত্র বলেন, সারা রাজ্য জুড়েই বিজেপির এক ছবি, তবে এখানে উনি হয়তো ঠিকঠাক সম্মান পাননি, তাই এই হলো সিদ্ধান্ত নিয়েই থাকতে
করতে পারেন বলেও তিনি মনে করছেন বলে জানান। সিপিআইএম সিমলা পাল এরিয়া কমিটির সম্পাদক কৌশিক পাইন বলেন, এ রাজ্যে বিজেপি ক্রমশ ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হচ্ছে, আর এই সব পদ ত্যাগের নাটক করে খবরে থাকার চেষ্টা বলেও তিনি দাবি করেন। এ বিষয়ে টেলিফোন বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, গতকাল পর্যন্ত উনি সিমলা পালে দলীয় কর্মসূচিতে ছিলেন, এখনো পর্যন্ত কোনো পদ ত্যাগ পত্র পায়নি, পেলে এই বিষয়ে আলোচনা হবে। একই সঙ্গে বিজেপির জনসমর্থন বাড়ছে দেখে বিরোধীরা ফাঁকা আওয়াজ দিচ্ছে দাবি করে আরো বলেন, আলোক মহান্তি দলের সঙ্গেই ছিলেন, আছেন ও আগামী দিনেও থাকবেন। যে যাই বলুক, দলের অভ্যন্তরে কোনো গোষ্ঠী কন্দল নেই বলেও দাবি করেন।